দর্শক স্বাগত জানাচ্ছি ভোট আলাপ ২০২৬-এ। আবারও আলাপে আসলাম। আ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে প্রায় ১২ ঘন্টার বেশি অর্থাৎ ১২ ফেব্রুয়ারি বিকাল ৪:৩০ টার সময় ভোট গ্রহণ শেষ হয়। এখন আমরা কথা বলছি ১৩ ফেব্রুয়ারি ভোর ৫টা। এই ১২ ঘন্টার মাঝে কিন্তু ভোট গণনা শেষ এবং প্রায় সবগুলো আসনের ফল আমরা পেয়ে গেছি এবং আমরা যে ম্যাজিক ফিগার ১৫০ আসন যেটা সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন, সরকার গঠনের জন্য প্রয়োজন, সেই সংখ্যাটা ইতিমধ্যে ছুঁয়ে ফেলেছে বিএনপি। তো আশা করা যাচ্ছে তারা হয়তোবা সরকার গঠন করবে। কি ফল আসলো, কারা জিতলো, কারা হারলো, তাই নিয়ে আজকে কথা বলব। আমি সঙ্গে আছি মাহাদি হাসান আর আমার সঙ্গে আছে আমার সহকর্মী নুসরাত চেরি। মাদি সর্বশেষ যেই খবর আমরা পেয়েছি আমাদের ড্যাশবোর্ড থেকে আমরা দেখতে পাচ্ছি যে ২৭৪ আসনের ফলাফল এখন অবধি বেসরকারিভাবে এবং অন্যান্যভাবে হলো যে প্রকাশিত হয়েছে এবং সেখানে বিএনপি জোট এই মুহূর্তে ১৯৬টি আসনে এগিয়ে আছে এবং জামায়াত জোট এখানে ৬৮টি আসন পেয়েছেন এবং অন্যান্য এবং স্বতন্ত্র এবং সবাই মিলে আমরা এখানে ১০টি আসন আসলে আমরা দেখতে পাচ্ছি। তো আ এখনো আমাদের যেহেতু ২৯৯টি আসনে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমাদের তাহলে বাকি যেই আসনগুলো আছে, কি মনে হয় আপনার? আসলে যারাই আসুক না কেন, এখনো সরকার গঠন এই নির্বাচনে এবং হলো যে এই ম্যাজিক ফিগারের কথা আপনি যেটা বলছিলেন। যেটা আমি শুরুতেই বলছিলাম হ্যাঁ। ম্যাজিক ফিগার অর্থাৎ আ আমাদের ৩০০ আসনের জাতীয় সংসদ সেখানে ১৫০ আসন যারা পান, বেশি পান তারাই সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন এবং সরকার গঠন করছেন। যা ইতিমধ্যে কিন্তু ছুঁয়ে ফেলেছে বিএনপি। জি, একদমই তাই। ১৯৬ টি আমরা যা তাই দেখতে পেলাম যে তারা আসলে ১৯৬ টি আসন আসুন। ইতিমধ্যেই পেয়ে গেছেন। এবং এখানে একটু এড করতে চাই সেটা হলো যে এই যে সকল সারা রাত ধরে বা বিকেল থেকে যে জল্পনা কল্পনা বা টান উত্তেজনা পার করে কিন্তু আমরা দেখতে পেয়েছি ১ম আলো প্রকাশ করেছেন যে ঢাকা ৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ৫,০০০ ভোটে হারিয়ে দিয়েছেন মির্জা আব্বাস। হ্যাঁ, এই আসনটা নিয়ে কিন্তু অনেকদিন ধরে আলোচনা চলছিল। বিশেষ করে ফেসবুকে একদম খুব ভাইরাল ইস্যু ছিল যে নাসিরুদ্দিন পাটোয়ারি নাকি মির্জা আব্বাস না কে জিতবেন? মেঘনা আলমও কিছু তিনি আলোচনায় ছিলেন। তো সবশেষ কালকে আ যখন ভোট গণনা শুরু হলো আমরা কিন্তু একেক সময় একেক রকম ফল দেখতে পাচ্ছিলাম। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছিল। আ একবার শুনলাম মির্জা আব্বাস জিতে গেছে। একবার ফেসবুকে বলা হচ্ছিল যে নাসিরুদ্দিন পাটোয়ারি জিতে গেছে এবং শেষ পর্যন্ত কিন্তু এই আসনের ফল পেতে একটু দেরি হচ্ছিল। হ্যাঁ, মাঝখানে যতটুকু জানতে পেরেছিলাম যে স্থগিত করা হয়েছিল কিছুক্ষণের জন্য, কিছুটা সময়ের জন্য। এটা নেক টু নেক যাচ্ছিল। কেউ আগে বাড়ছিল তো কেউ কম। কিছু সংবাদ মাধ্যম বোধহয় হলো যে একেকজনকে আসলে বিজয়ী ঘোষণা করে দিচ্ছিল বেসরকারিভাবে। যাই হোক অবশেষে যেটা আমরা জানতে পেরেছি সর্বশেষ খবর অনুযায়ী নাসিরুদ্দিন পাটোয়ারি আসলে ৫,০০০ ভোটে হেরে গেছেন মির্জা আব্বাসের কাছে। একটু উত্তেজনা মনে তৈরি হচ্ছিল যে বলছিল যে আ সবাই সামনে আসুন। প্রতিহত করতে হবে এমন বোধহয় নাহিদ ইসলাম একটা স্ট্যাটাস দিয়েছিল আমি দেখলাম। জি, সবাইকে ঢাকা ৮ এ যাওয়ার আহ্বান করেছিলেন নাহিদ ইসলাম। কারণ হলো যে তিনি নাসরুদ্দিন পাটোয়ারির দেওয়া একটি পোস্ট শেয়ার করে এই কথাটি লিখেছিলেন। সেখানে যদিও আশঙ্কা করা হচ্ছিল কোনো গোলযোগ হতে পারে বা কোনো আ সহিংসতার ঘটনা ঘটতে পারে। কিন্তু এই মুহূর্তে পাওয়া খবর মানে আমরা যতটুকু জানতে পেরেছি, এই ধরনের কিছু এখন পর্যন্ত আসলে ঘটেছে কিনা আমরা নিশ্চিত নই। তবে এনসিপির বোধহয় আরো কয়েকজন নেতা জয়লাভ করেছেন। আমি দেখলাম হচ্ছে সম্ভবত আক্তার হোসেন জয়লাভ আ করেছেন। আব্দুল্লাহ হান্নান আব্দুল হান্নান মাসুদ মাসুদ জয়লাভ জয়লাভ করেছেন। করেছেন। হাসান সরি হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ জয়লাভ করেছেন। কিন্তু এই দিক থেকে হলো যে আমরা যেহেতু এনসিপি এবং কথা বলছি তাহলে জামায়াত জোটের কথা বলতেই হয়। আমরা দেখতে পাচ্ছি জামায়াতের আসলে খুব পরিচিত কিছু মুখ হেভিওয়েট নেতা যেমন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আসলে হেরে গেছেন এবং হলো যে জামায়াতের আরেকজন হেভিওয়েট নেতা শিশির মনির তিনি আসলে হেরে গেছেন। জামাতের হেভিওয়েট প্রার্থী জিতে ডাক্তার আব্দুল্লাহ তাহের বোধহয় জয়লাভ করেছেন। হ্যাঁ, as far as I know তাই হয়েছে। কিছু আসনে আসলে বিএনপি একদম ৪ টা আসন বা একদম পুরো আসলে ক্লিন যেটাকে বলা হয় যে ৪ টি আসনে আসলে ধানের শীষ জয়লাভ করেছেন। কোথাও বিএনপি দেখা গেছে যে ২ টি আসন নিয়ে গেছেন, তো ১ টি জামাত নিয়ে গেছেন। যেটা আমরা আসলে এই ড্যাশবোর্ড থেকে দেখতে পাচ্ছি তারতম্যটা তো আসলে খুবই ক্লিয়ার। তাই নয় কি? যে বিএনপি জোট ১৯৬ এবং জামায়াত জোট ৬৮। আচ্ছা। তো অর্থাৎ সেই কার হাতে মানে ক্ষমতার চাবিকাঠি উঠছে তা কিন্তু মোটামুটি নিশ্চিত।
একদম মানে মোটামুটি বুঝলেন? আসলে নিশ্চিত হওয়ার তো কিছু রাইট। নেই। এটা আমরা বেসরকারি বলতে ফল। পারি যে আসলে বেসরকারিভাবে একদমই নিশ্চিত আসলে কার হাতে ক্ষমতার চাবিকাঠি উঠছে। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে। আমি জানি না। সেটা হলো যে যেহেতু হলো যে গণভোট আমরা দেখতে পাচ্ছি অনেকটা এগিয়ে আছে। হ্যাঁ ভোট জয়লাভ হয়তো করছে। যদি হ্যাঁ ভোট জয়লাভ করে তাহলে হলো যে জুলাই যে সনদ আছে সেটা কিন্তু আসলে বাস্তবায়ন করতে হবে। এবং জুলাই সনদের একটা ক্লজ আছে যেটা পাস হয়েছিল যে একটি দলের প্রধান মানে একটি পার্টি প্রধান হলো যে সে একাধারে একই সাথে সভাপতি মানে পার্টি প্রধান এবং প্রাইম মিনিস্টার হতে পারবে না। তাকে যেকোনো একটা বেছে নিতে হবে। এই ক্ষেত্রে আসলে আমরা তো হ্যাঁ, নিশ্চিত বিএনপি আসলে সরকার গঠন করছে। কিন্তু তাহলে বিএনপির ভবিষ্যৎ পার্টি প্রধান আসলে কিভাবে কি হতে যাচ্ছে? এইটা একটু কনফিউশনের ব্যাপারই। কারণ আর যেহেতু আমরা এখন বোঝাই যাচ্ছে যে সম্ভাব্য প্রধানমন্ত্রী কে হতে যাচ্ছেন। হুম, হুম। আ নিঃসন্দেহে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নাম আসছে। কিন্তু আপনি যে ক্লজটার কথা বললেন যে জুলাই গণভোট যেটা হ্যাঁ, ভোট যদি জয়যুক্ত হয়, জি। যেটা আমরা এখন পর্যন্ত দেখছি, সেটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেক্ষেত্রে ওই ক্লজটার কি হবে? নিশ্চয়ই হয়তোবা বিএনপির পক্ষ থেকে নিশ্চয়ই জানানো হবে। কারণ একই ধারে ওই যে আপনি যে কথাটা বললেন, আবার একটু রিপিট করতে চাই যে, সেই একটা ক্লজে বলা ছিল যে, একই সঙ্গে কোনো ব্যক্তি দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রীর ভূমিকা পালন করতে পারবেন না। অর্থাৎ যদি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান থাকেন, তাহলে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। আর প্রধানমন্ত্রী থাকলে তাকে বিএনপি চেয়ারম্যানের পদ থেকে সরে আসতে হবে। তো আমরা জানি না আসলে পরে কি হতে যাচ্ছে, উনি কোনটা বেছে নিবেন। দেখা যাক আ কি আসে। কিন্তু আরেকটু আমি জানাতে চাই আপনাকে যে বাদ জুমা আজকে হলো যে দোয়া কর্মসূচি পালন করবে কিন্তু বিএনপি। এবং হলো যে আমরা যে বলছি যে সম্ভাব্য প্রধানমন্ত্রী এবং আমাদের এই জল্পনা কল্পনার বাইরেও কিন্তু তারা অলরেডি একটা কর্মসূচি আসলে দিয়ে এটা বোধহয় তাদের গেছে। বিজয় উৎসবের একরকম একটা অংশ হতে পারে, তাই না? হ্যাঁ, কিন্তু যতটুকু আমি জানতে পেরেছি যে বিএনপি আ বিজয় র‍্যালি বা এই ধরনের উৎসব করতে বিমুখ করেছেন তাদের সাপোর্টারদেরকে। কিন্তু এটা বোধহয় হলো যে তারা কৃতজ্ঞতা স্বরূপ বা আমি জানি না এটা তারপরে তো আসলে আমরা একটা দেখছি যে কর্মসূচি। অনেকগুলো আমরা সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখছিলাম যে বিভিন্ন হ্যাঁ, জায়গায় গিয়েছিল ছিল। তারা আসলে সার্বিকভাবে মানে হুম, পুরো একটা দল হিসেবে তারা এই বিজয় র‍্যালিটা হয়তো বের করতে চাচ্ছে না। কিন্তু আসলে আপনি ইন্ডিভিজুয়াল প্রার্থীর আনন্দ যারা এতদিন ধরে কাজ করেছে, ক্যাম্পেইন করেছে, তাদের আনন্দকে আসলে আ মানে এভাবে দমিয়ে রাখা তো আসলে যায় না। কারণ যার প্রার্থী জিতলে সে তো চেষ্টা করবেই যে এলাকাবাসীকে জানানো বা সবাইকে একদম, মিলেমিশে আনন্দ করতে। একদম। এবং যেটা আমরা বলছিলাম পুরো নির্বাচন কিন্তু একটা উৎসব মুখর আমেজ ছিল, পরিবেশ ছিল এবং যখনই ৪:৩০ টার সময় ভোট গ্রহণ শেষ হলো, সবাই কিন্তু একটা উৎকণ্ঠা নিয়ে ছিল যে কখন রেজাল্ট আসবে, কে হতে যাচ্ছে এবং সেটা কিন্তু অবসান হয়ে গেছে। এখন নতুন প্রশ্ন কবে এই সরকার গঠন হবে, কবে শপথ নেবে, কে প্রথম আপনি যে আরেকটা প্রশ্ন তুললেন, কে প্রধানমন্ত্রী হবেন, কে দলের হ্যাঁ, চেয়ারম্যান হবেন। সেইটা মনে হয় আমাদের অপেক্ষা করতে হবে। আর আরেকটা বিষয় আমি জানতে চাই, এনসিপির কথা আসলো। জি। বিএনপির হেভিওয়েটদের মধ্যে কাদের কি অবস্থা? সবাই মোটামুটি জয় পেয়েছে বা কেউ হেরেছে এরকম? আ বেশির ভাগই আসলে জয়লাভ করেছেন। কারণ যেটা আমি বললাম যে ক্লিন বোল্ড এর কথা বলছিলাম আমি একটু আগে। আপনি ধরুন না হবিগঞ্জ ১, ২, ৩, ৪ আসনে রেজা কিবরিয়া সহ বিএনপির প্রার্থীরা আসলে বেসরকারিভাবে নির্বাচিত। তারা কিন্তু ৪ টা আসনই তারা নিয়ে গেছে ওইখানকার। এবং হেভিওয়েট এর কথা বললে আমাকে বলতেই হয় যে বিএনপির প্রার্থী ফজলুর রহমানের কথা যেমন আমি দেখলাম মুক্তিযোদ্ধা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আলমগীর ঠাকুরগাঁও তারপর ওনার যে আসন রাইট। কক্সবাজার ১ থেকে হচ্ছে সালাউদ্দিন আহমেদ সবাই মোটামুটি হ্যাঁ, সবাই যাদেরকে আমরা আসলে মিডিয়াতে অথবা বিএনপির মানে যদি আমাদের বলতে হয় যে সভাপতি মানে চেয়ারম্যান ছাড়াও আসলে যারা পোস্টার বয় বিএনপির তারা কিন্তু আসলে সবাই জয়লাভ করেছেন। এখানে আমি আরেকটু এড করতে চাই। সেটা হলো যে ব্রাহ্মণবাড়িয়া থেকে যে হলো যে রুমিন ফারহানা বাদুই। বিএনপির সাবেক সাবেক বলতে হচ্ছে আমাকে। তিনি স্বতন্ত্রভাবে আ নির্বাচন করে জয়লাভ করেছেন। সেটাও একটা বা এটা আসলে মিরাকেল না। তার ব্যাকগ্রাউন্ড এবং তার ওই এলাকার যেইভাবে তিনি আসলে নির্বাচন বা রাজনীতি করেছেন, সেই ক্ষেত্রে এরপর সম্ভবত স্বতন্ত্র আমরা ১০ জন দেখলাম স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হ্যাঁ, হয়েছেন। স্বতন্ত্র এবং অন্যান্য মিলে আসলে আমরা দেখতে পেলাম যে আসলে ১০ জন এখন পর্যন্ত পাওয়া খবর আমরা আরকি ওকে। সর্বশেষ। কিন্তু প্রার্থীর সংখ্যা হয়তো মানে যারা জয়যুক্ত করেছেন আরো একটু বেশি। এখনো এটা তো বেসরকারিভাবে আসলে একদম। আমরা কথা বলছি। আর সেক্ষেত্রে আরেকজন খুব আলোচিত স্বতন্ত্র প্রার্থী ছিলেন সেটা হচ্ছে তাসনিম জারা। উনি জিততে পারেননি। আ জি, ঢাকা ৯ আসনের কথা বলছি আমরা। ডাক্তার তাসনিম জারা যিনি ১ম এ এনসিপির সঙ্গে ছিলেন এবং পরবর্তীতে পদত্যাগ করেছেন। যদিও তিনি কারণ জানাননি। কিন্তু তিনি স্বতন্ত্রভাবে ফুটবল মার্কায় নির্বাচন করেছেন। এবং ঢাকা ৯ আসনে তার যেই প্রতিপক্ষ ছিলেন আ হাবিব সাহেব বোধহয় উনার পুরা নাম হাবিবুর রহমান। উনি আসলে জিতেছেন। বিপুল ভোটে আসলে উনি জয়লাভ করেছেন সেই আসনটিতে। তাহলে
আমরা মোটামুটি মোটামুটি না আসলে নিশ্চিত যে আ কার হাতে ক্ষমতার চাবিকাঠি উঠতে যাচ্ছে এবং তা বটে। আমি একটু এড করে দিতে চাই। সেটা হলো যে পঞ্চগড় ১ আসন থেকে হলো যে সার্জিস আলম আসলে হেরেছেন। কারণ আমরা এনসিপির যতগুলো নাম বলছি, যারা আসলে একদমই সামনের দিকের নেতা, তাদের মাঝখানে হলো যে এটাও অনেকের ছিল। তো সার্জিস আলমও আসলে এবং পঞ্চগড় ১ এ হেরেছে। সারোয়ার তুষারও সম্ভবত নরসিংদী থেকে হেরেছেন। হ্যাঁ, সারওয়ার তুষার নরসিংদী ২ থেকে হেরেছেন এবং যদিও সেখানে আমি উনার ফেসবুক পোস্টে দেখেছি যে উনি দাবি করেছেন যে জামায়াতে ইসলামের সঙ্গে তাদের যে জোট, সেই জোটের দাঁড়িপাল্লার যে প্রার্থী জনাব আমজাদ, আমজাদ। তিনি আসলে তিনি বলেছেন যে বিট্রে করেছেন তাকে। ওটা তো আসলে জোটের মাধ্যমে একটা নির্ধারিত আসন। সেই আসনে তাকে দেওয়ার পরেও জামায়াত প্রার্থী দাঁড়িপাল্লা আসলে সেখানে প্রার্থী দিয়েছে। এবং এরকম সেখানে ভোটটা আসলে ভাগাভাগি হয়ে গেছে ২ প্রার্থীর মাঝখানে। যেমন এরকম নানান রাজনৈতিক আলোচনা চলছে এবং এর মাঝখানে আমরা ফল পেয়ে গেছি। একদমই। নিশ্চয়ই আমরা একদম ৩০০ আসনে ফল পাবো। এবং ফল পাওয়ার সঙ্গে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং আলাপ চলবে। কারণ আমরা চাই কথা চলুক। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। এবং চোখ রাখবেন আলাপের ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে এবং আমাদের ওয়েবসাইটে।